1911 সালে রবীন্দ্রনাথের বিলেত যাওয়ার কথা ছিল, কিন্তু সে বছর উনি বিলেত যেতে পারলেন না। বিলেত যাবার জাহাজ ছাড়বে সকালবেলা। উনি উঠলেন ঘুম থেকে উঠেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং তারপরে ডাক্তার এসে ওর যাওয়া বন্ধ করে দেয়, কারণ ভীষণ পরিশ্রম করছিলেন এবং তার মধ্যে অনেক রকম চিন্তা। সেই সময় বিশেষ করে 1911 সালটা ওর খুব যে ভালো গিয়েছিল তা নয়। তার কারণ একটা খুব বড় কারণ হচ্ছে আর্থিক সংকট। তিনি অত্যন্ত গভীর সংকটের মধ্যে পড়েছিলেন। তারপরে 1911 সাল থেকে উনি যেতে পারলেন না। উনি চলে গেলেন শিলাইদহেতে এবং শিলাইদহতে উনি কাজ আরম্ভ করলেন। কিসের কাজ? এত অসুস্থতার মধ্যে গীতাঞ্জলির অনুবাদের কাজ। তাহলে যাচ্ছিলেন কেন? যাচ্ছিলেন কিছুমাত্র অনুবাদ নিয়ে। এইবারে সেই অনুবাদটি সম্পূর্ণ করলেন। অর্থাৎ এটা যেন ভগবানই চাইলেন। আমি ভগবান শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করছি। ভগবানই যেন চাইলেন যে উনি সে বছর না যান, তাহলে তার অনেক কিছু কাজ তখনও গীতাঞ্জলিকে নিয়ে অসমাপ্ত ছিল এবং সেইভাবে যেতে হতো। তিনি কিন্তু তৈরি ছিলেন না ভেতরে। 1912 সালে উনি গেলেন পরের বছর এবং তখন কিন্তু গীতাঞ্জলি প্রায় সমস্তটাই অনুবাদ করে ফেলেছেন। জাহাজেও অনুবাদ করলেন এবং তারপরে লন্ডনে উনি তার বাড়িতে বসে, লন্ডনে একটা বাড়ি ভাড়া আনা হলো ওর জন্যে এবং সেখানে বৌমা, রথী ঠাকুর, প্রতিমা দেবী বৌমা সবাই মিলে সেই বাড়িতে ছিলেন এবং বসে বসে উনি গীতাঞ্জলিতে ফিনিশিং টাচ যাকে বলে সেটা দিলেন। তারপর সেই গীতাঞ্জলি, তার মধ্যে গীতাঞ্জলির পাণ্ডুলিপি হারিয়ে গেল তখনকার দিনে লন্ডনে পাতাল রেলে, এবং সেই পাতাল রেল অভিজ্ঞতা তো রথী ঠাকুরেরও ছিল না, রবীন্দ্রনাথেরও ছিল না অতদিন আগে 1912 সালে। এবং খুব উত্তেজনার মধ্যে ওরা ওই যে অ্যাটাচির মধ্যে গীতাঞ্জলির পাণ্ডুলিপিটি হাতে লেখা, তার কোনো কপি নেই, সেটা হারিয়ে গেল। ব্যাস, আর তো কিছু নেই, মানে আর কিছু করার নেই রবীন্দ্রনাথের। পরের দিন লস্ট প্রপার্টি কাউন্টার থেকে ওটা ফেরত পাওয়া গেল। সেটাও নিয়তি যেন বলে দিল যে দেখো কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এরপরে সেই অনুবাদগুলো নিয়ে উনি গেলেন ওর শিল্পী বন্ধু, ব্রিটিশ শিল্পী বন্ধু রোটেনস্টাইনের কাছে। রোটেনস্টাইন তার তিনটি কপি করলেন, উইলিয়াম বাটলার ইয়েটসকে পাঠালেন, বিখ্যাত ব্রিটিশ কবি, আর অক্সফোর্ড প্রফেসর অফ পোয়েট্রি সিসিল ব্র্যাডলিকে পাঠালেন, আরও কয়েকজনকে পাঠালেন। কিন্তু তারা তো মুগ্ধ হলেন, উচ্ছ্বসিত হয়ে গীতাঞ্জলির ভূমিকা লিখলেন ইয়েটস। পরবর্তীকালে যদিও ইয়েটসের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক খানিকটা জড়িয়ে গিয়েছিল, মিয়ে গিয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল দুজনের মধ্যে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু সেই সময় খুব উচ্ছ্বসিত হয়ে ইয়েটস লিখলেন। কিন্তু কি হলো, সেই বছর তো টমাস হার্ডি নোবেল প্রাইজ পাওয়ার কথা, একদম সব ঠিক হয়ে গেছে, তার নাম গেছে, নির্বাচিত হয়েছে নোবেল প্রাইজের জন্যে। শেষ মুহূর্তে রয়্যাল সোসাইটি, ব্রিটেনের রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সেক্রেটারি স্টার্চ মুর রবীন্দ্রনাথকে এককভাবে রেকমেন্ড করলেন, এককভাবে তার নাম প্রস্তাব করলেন যে একে আমি মনে করি আমার মতানুসারে ইনি নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। স্টার্চ মুরের রেকমেন্ডেশন কোথায় গেল? সেক্রেটারি অফ দ্য নোবেল কমিটির কাছে গেল এবং সেটা ম্যাজিকের মতন কাজ করলো। উনি নোবেল প্রাইজ পেলেন, কিন্তু তখনই তো পেয়ে গেলেন না নোবেল প্রাইজ। ফিরে এসেছেন শান্তিনিকেতনে। পারুলডাঙ্গার মাঠে একদিন জ্যোৎস্না রাত্রে একটা চড়ুই ভাতি হচ্ছে, জ্যোৎস্না আলোকিত চড়ুই ভাতি, ছাত্ররা সব আগে চলে গেছে, গরুর গাড়িতে করে উনি যাচ্ছেন, চারধারে একবার চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, আর ওর পাশে একটি সাহেব বসে আছেন, তার নাম রেভারেন্ড টমসন। হঠাৎ দেখলেন রবীন্দ্রনাথ পোস্ট অফিসের পাশ দিয়ে যাচ্ছে গরুর গাড়ি, একজন লোক ছুটে আসছে, তার হাতে একটি তার বার্তা। তখনকার দিনে ছিল, তার বার্তা পাঠানো হতো। তো যাই হোক, রবীন্দ্রনাথ ওটা নিয়ে জোব্বার পকেটে পুরে রেখে দিলেন, পরে পড়বেন অন্ধকারের মধ্যে। রেভারেন্ড টমসন বললেন, ওটি পড়ুন, জরুরি খবর থাকতে পারে। জানি না সাহেব জানতেন কিনা। রবীন্দ্রনাথ একটা জায়গায় গরুগাড়ি থামাতে বললেন, সেখানটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, সেই চাঁদের আলোয় উনি পড়লেন রবীন্দ্রনাথকে লেখা সেই একটি লাইন, ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। চাঁদের আলোয় পড়লেন। কি এটা
অসামান্য নাটকীয় গল্প, এবং এই গল্প পরে আরও নাটক আছে। এই নোবেল প্রাইজ পাওয়ার পরে গীতাঞ্জলির শুধু ইংরেজি অনুবাদ তো বেরিয়েছে, ফরাসি এবং স্প্যানিশ অনুবাদ বেরোলো। ফরাসি অনুবাদ করলেন আন্দ্রে জিদ, সেই অনুবাদ পড়লেন আর্জেন্টিনার একটি মেয়ে, তার নাম ওক্যাম্পো, ভিক্টোরিয়া ওক্যাম্পো। 1913 ধরা যাক, এবং 1924, এই এত বছর উনি অপেক্ষা করলেন রবীন্দ্রনাথের সঙ্গে কবে দেখা হবে, গীতাঞ্জলির লেখকের সঙ্গে তাঁর কবে দেখা হবে। তিনি কিন্তু তখনই মনে মনে প্রেমে পড়েছেন রবীন্দ্রনাথের, এবং 1924 সালে রবীন্দ্রনাথের সঙ্গে তার দেখা হলো। তারপরের ইতিহাস হচ্ছে গীতাঞ্জলিরই গল্প। 1930 সালে প্যারিসে যে রবীন্দ্রনাথের ছবি নিয়ে যে বিশাল এক্সিবিশন হয়, তার মূলেও কিন্তু গীতাঞ্জলির অবদান রয়েছে। কারণ সেই এক্সিবিশন হতো না ওকাম্পোর সঙ্গে বন্ধুত্ব ছাড়া, আর ওকাম্পোর সঙ্গে সেই প্রাণের বন্ধুত্ব হতো না গীতাঞ্জলি ছাড়া। সুতরাং গীতাঞ্জলি ভারতবর্ষকে পৃথিবীর সাংস্কৃতিক ইতিহাসে জায়গা করে দিল। এবং গীতাঞ্জলির গল্প কোনোদিন শেষ হবার নয়, এটা একটা রূপকথা, যে রূপকথা সত্য হয়েছিল। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্য হয় না বা সত্যি হয় না আহা, লিখেছিলেন রবীন্দ্রনাথ। সত্যি যে হয় তিনি তা ঘটিয়ে দেখিয়ে দিয়েছিলেন। সেই রূপকথা, রূপকাহিনী গীতাঞ্জলির গল্প।